মাত্র 5 ঘন্টায় 5 ঘন্টায় 60টি বড় ধরনের হামলা। 50 বছরের ইতিহাস ভেঙে আপনার 3টি গ্রাম দখলে নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের যে দাদাগিরি, প্রতিরক্ষা শক্তি 90% গুড়িয়ে দিয়েছে। সামরিক বাহিনী, নৌবাহিনী, নৌঘাঁটি যা আছে সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে, পাশাপাশি লুট করেছে অবশিষ্ট বেঁচে থাকা অস্ত্রগুলো। একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। এবার রাশিয়ার কাছ থেকেও বড় ধাক্কা খেল ভারত। কারণ ভারতের সৈন্য সংখ্যা 13 লক্ষ, বাংলাদেশের সৈন্য সংখ্যা 1,60,000। আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যার হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার প্রোটোকল বা যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে বৈঠকটা লুকিয়েছেন, দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে। যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে সেটা নিয়ে কৌতূহল আছে, প্রশ্ন আছে এবং জরুরি কথা, এই বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলার বিন্দুমাত্র অধিকার এই নরেন্দ্র মোদী খুনি মোদীর নেই। কিন্তু এই খুনি মোদী, এই কসাই মোদী খ্যাত, তিনি আমার বাংলাদেশকে, স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি পোস্ট করে সেখানে বলেছেন এই স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা। বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত। ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান। ভারতের একদিকে রয়েছে পাকিস্তান আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই হয়ে গিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক করবে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দিব। এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরো বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে, যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো। এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই, সেটি হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পেয়েছে আজকে। সেগুলো সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওটিতে। সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার অ্যাটাক হেলিকপ্টারও কিনতে চলেছে। দর্শক, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির গোপন বৈঠক, যেটা কিন্তু বৈঠকের পরপরই প্রকাশ হয়নি। বৈঠকের 2-3 দিন যাওয়ার পর অবশেষে জানা গেল ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রায় 1 ঘন্টা ধরে গোপন একটি বৈঠক করা হয়েছে, যেটিকে দুই দেশের গণমাধ্যম থেকেই গোপন করা হয়েছে। তো প্রিয় দর্শক, কি এমন কথা হয়েছে যেটাকে গোপন করা হয়েছে? অবশেষে সেই বিষয়গুলো উঠে এসেছে। তাদের মধ্যে গোপনে যে কথোপকথনগুলো হয়েছিল সেগুলো জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলেই। এমনকি হয়তোবা ইতিমধ্যেই সেই আলোচিত এবং সমালোচিত বিষয়টি আপনারাও জানতে পেরেছেন, যেখানে বাংলাদেশের বিজয় দিবসকে নরেন্দ্র মোদী ভারতের বিজয় দিবস বলে উল্লেখিত করেছে। এমনকি তিনি শুধু ভারতের বিজয় দিবস বলেই উল্লেখ করেনি, সেখানে বাংলাদেশের নাম পর্যন্ত তিনি নেয়নি। তো প্রিয় দর্শক, এই দ্বিচারিতার জন্য অবশেষে তার বিরুদ্ধে ক্ষেপে উঠেছে বাংলাদেশের আম জনতা। এমনকি একজন বিশ্লেষক যেই মন্তব্যগুলো করেছে সেগুলোও কিন্তু আপনারা জানতে পারবেন। এমনকি দর্শক, এরই সাথে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক সহ আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ আপনারা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আগে, যেহেতু সবাই এটি ভাবছেন যে সংখ্যায় ভারতে গিয়ে, সেটাকে সামনে রেখেই আমরা খুব সচেতনতার সাথে বলতে চাই যে ভারতের যে পরিস্থিতি, ভারতের এই সৈন্যের সংখ্যা এবং সামরিক শক্তির অগ্রগামিতা, এগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করা এটি অসম্ভব, অবাস্তব এবং বাস্তবতা বিবর্জিত একটি কথা। আমরা যদি একেবারে মানচিত্রে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারত যে রাষ্ট্রটি রয়েছে সে তার চারদিকে আসলে তার শত্রু পরিধি তৈরি করেছে এবং ভারতের যে 13 লক্ষ সৈন্যের কথা বলা হচ্ছে, আমরা শুরুতে এখানে কাশ্মীরের প্রসঙ্গে আসবো, এরপর পাকিস্তান, এরপর চীন এবং এরপর 7 সিস্টারের প্রসঙ্গে আসবো। আমরা দেখবো যে ভারত তার সৈন্যগুলোকে এখানে এমন ভাবে ফিট করেছে বা ফিট করতে বাধ্য হয়েছে যে এই সৈন্যগুলোকে এখান থেকে আসলে মুভ করে বাংলাদেশ সীমান্তে আনা এটা অসম্ভব বিষয়। আমরা যদি শুরুতে কাশ্মীরের প্রসঙ্গে আসি, এখানে আমরা কাশ্মীরকে দেখতে পাচ্ছি। এই কাশ্মীরে যেটিকে ভারত অন্যায়ভাবে দখল করে রেখেছে, সেই কাশ্মীরে ভারতের 6 লক্ষ সৈন্য মোতায়েন করা আছে। আমরা এখান থেকে নিজের ভূখণ্ড বলে দাবি করা কাশ্মীরে 6 লক্ষ সৈন্য রয়েছে। তো এখান থেকে আমরা যদি 6 লক্ষকে ভারতের 13 লক্ষ থেকে বিয়োগ করি,
তাহলে আপনাকে শুরুতেই কিন্তু এটা 7 লাখে নেমে আসছে। কাজেই যে কথা বলা হচ্ছে যে ভারতের 13 লক্ষ সৈন্য রাতারাতি তারা বাংলাদেশকে হজম করে ফেলবে, সেখান থেকে কিন্তু শুরুতেই 6 লক্ষ মাইনাস হয়ে যাচ্ছে কাশ্মীরকে রক্ষার ক্ষেত্রে। দ্বিতীয় ধাপে আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে আসি, পাকিস্তানের সাথে ভারতের 3300 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে এবং ভারত পাকিস্তান সীমান্তকে পৃথিবীর সবচাইতে ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা হয়। এখান থেকে ভারতের কোনোদিনও ক্ষমতা নাই তাদের লক্ষ লক্ষ সৈন্যকে প্রত্যাহার করার বা সরিয়ে নিয়ে আসার। এরপরে আমরা যদি চীনের প্রসঙ্গে আসি, পৃথিবীতে ভারত সবচেয়ে বেশি ভয় পায় চীনকে। সেই চীনের সাথে ভারতের সীমান্ত 3488 কিলোমিটার এবং চীনের ক্ষেত্রে আমরা যদি বলি যে ভারতের যে লাদাখ রয়েছে সেই জায়গাটি, এরপর এখানে সিয়াচেনের জায়গাটি এবং এরপরে ভুটান, ভারত এবং চীন সীমান্তের ডোকলাম জায়গা এবং ভারতের অরুণাচল, এই 4টি জায়গাতে ভারতীয় সৈন্য চীনা সৈন্যদের কাছে কিন্তু সকাল দুপুর রাতে মার খাচ্ছে। এবং আমি আরেকটি তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে অরুণাচলে যেখানে ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে সেখানেও ভারত অন্তত 80,000 বর্গ কিলোমিটার এলাকা হাতছাড়া হয়েছে, যেটা চীন দখল করে নিয়েছে। যখন ভারতীয় লাখ লাখ সৈন্য এই সীমান্তে মোতায়েন আছে, এমন অবস্থায় যদি এই হয়, যদি তারা কখনো চিন্তা করে, আসুক না আসুক সেটা পরের বিষয়, যদি চিন্তা করে যে সেখান থেকে সৈন্য মুভ করে তারা বাংলাদেশ সীমান্তে নিয়ে আসবে, তখন কি হতে পারে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই ভেবে ফেলেছেন। তো আমরা যদি আসি আপনার কাছে, তখন যেটা হতে পারে যে ভারত তার চীন থেকে, কাশ্মীর থেকে এবং পাকিস্তান থেকে আরেকটি যেটি আমাদের রয়ে গিয়েছে সেটি হচ্ছে 7 সিস্টার। এখানে যে 7 সিস্টার রয়েছে সেখানে আসামের উলফা রয়েছে, 7 সিস্টারের বাইরে ঝাড়খণ্ডের মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, আরো অনেক স্বাধীনতাকামী সংগঠন রয়েছে। তো পাকিস্তান, কাশ্মীর, চীন এবং 7 সিস্টার থেকে ভারত যদি তার সৈন্যগুলোকে প্রত্যাহার করার কথা কখনো কল্পনা করে বা প্রত্যাহার করে নিয়ে আসে, তারা শুধু আসতে দেরি, গিয়ে দেখবে ভারতের সেদিককার পুরো এলাকায় আসলে শত্রুদের দখলে চলে গিয়েছে। তো আপনার ব্যাখ্যা শুনে যেটা মনে হচ্ছে, তাদের এ ধরনের মিথ্যা ভুয়া সংবাদ বা ভুয়া উপস্থাপনা দেখে বাংলাদেশের মানুষ যত হাসছে তার চেয়ে বেশি পাকিস্তান, কাশ্মীর, চীন এবং 7 সিস্টারের মানুষগুলো হাসছে এবং তারা, আমি বলবো যে ওত পেতে আছে যে মিডিয়ার প্রপাগান্ডায় ভারতীয় সৈন্যরা যদি বাস্তবে এখানে সরে আসে, সরতে দেরি, দখল করতে কিন্তু দেরি হবে না। কাজেই আমাদের প্রথম যে কথা সেটি হচ্ছে যে আসলে সৈন্য সংখ্যা যদি বেশিও হয়, আপনি বলছিলেন যে সৈন্য সংখ্যা বেশি আমরা দেখছি, তারপরেও সেটা কিভাবে আবার কম, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। এটাই আসলে কিন্তু মৌলিক বিষয় যে দেখুন, আমরা এক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ভারতের এবং তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যেহেতু বর্তমানে সামরিক শক্তি নিয়ে তুলনাটি হচ্ছে, আমরা আনুপাতিক হারে একটি তুলনায় আনতে চাই, তাহলে আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ভারতের যে সৈন্য সংখ্যা সেটি হচ্ছে ভারতের আয়তনের বিপরীতে 33 লক্ষ বর্গ কিলোমিটার ভারতের আয়তন এবং সেই আয়তনকে সুরক্ষার ক্ষেত্রে ভারতের সৈন্য হচ্ছে 13 লক্ষ। কাজেই আমরা যদি 33 লক্ষকে 13 লক্ষ দিয়ে ভাগ দেই, তাহলে প্রত্যেকটা সৈন্যের দায়িত্বে 2.5 কিলোমিটার এলাকা সুরক্ষার দায়িত্ব পড়ে। অর্থাৎ ভারতের প্রত্যেক সৈন্যকে ভারতের 2.5 কিলোমিটার এলাকা রক্ষা করতে হবে। ঠিক তার বিপরীতে আমরা যদি বাংলাদেশ এর ক্ষেত্রে আসি, বাংলাদেশের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের সৈন্য সংখ্যা 1,60,000। 1,47,000কে যদি আপনি 1,60,000 দিয়ে ভাগ দেন, সেটা কিন্তু দশমিকে নেমে আসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেক সৈন্যকে এদেশের 0.9 কিলোমিটার এলাকা সুরক্ষা দিতে হবে। একটা বিষয় কিন্তু স্পষ্ট, আমরা যদি এখন দুইটাকে তুলনা করি, তাহলে বাংলাদেশের একটা সৈন্য যতটুকু জায়গার নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে তার চেয়ে 3 গুণ বেশি জায়গা কিন্তু ভারতের একজন সৈন্যকে কভার দিতে হবে। বাংলাদেশ 3 গুণ এগিয়ে আছে, এটাই কিন্তু কেউ খোলাসা করে। এটা কিন্তু লক্ষণীয় বিষয় যে ভারতের যে আয়তন, সেই আয়তন সুরক্ষার ক্ষেত্রে ভারত বাংলাদেশের চাইতে 3 গুণ পিছিয়ে আছে। বাংলাদেশের একজন সৈন্যকে 1 কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে, সেখানে ভারতীয় একজন সৈন্যকে 2.5 কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে। কাজেই ভারত যেখানে নিজের ভূখণ্ডকে রক্ষা করতে পারছে না, সেখানে তারা বাংলাদেশকে দখল করতে আসবে না, তো অসম্ভব একটি বিষয়। এবার যদি একটা বিষয় বলি, হতে তো পারে এমন যে বাংলাদেশের একজন সৈন্যের চেয়ে ভারতীয় সৈন্যরা অনেক বেশি সাহসী, তারা 2.5 কিলো কেন তার চেয়ে বেশি জায়গা তারা কভার করতে পারে। আপনি কি এই বিষয়টাতে বড়াইমারির যে ঘটনা 2001 সালের, সেই বিষয়টা টানবেন কিনা? দেখুন, বড়াইবাড়ি, রৌমারি সীমান্তের যে বড়াইবাড়ি গ্রামটি রয়েছে, 2001 সালের 18 এপ্রিল আসলে ভারত তাদের ইতিহাসের স্মরণীয় যেই মারটি খেয়েছিল, ভারতীয় মিডিয়া অথবা ভারতের যারা সাধারণ নাগরিক রয়েছেন তারা হয়তো একটি ছবির কথা হয়তো তাদের মনে থাকার কথা, সেই ছবিটি এখন এখানে দেখা যাচ্ছে। এই ছবিটি নিয়ে তখন তুলকালাম হয়ে গিয়েছিল। ঘটনা যেটি ঘটেছিল যে ভারতের যে সৈন্য বিএসএফ, তারা কিন্তু 2001 সালের এপ্রিলের 18 তারিখ তারা কুড়িগ্রামের রৌমারি সীমান্ত দিয়ে, বড়াইবাড়ি সীমান্ত দিয়ে তারা হঠাৎ করে বাংলাদেশে প্রবেশ করে এবং বিবিসি বাংলা সহ সমস্ত গণমাধ্যমের যে তথ্য, তাতে ভারতের অন্তত 3 শতাধিক বিএসএফ সৈন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছিল। সেই সময়ে বড়াইবাড়ির যে বিডিআর ক্যাম্পটি রয়েছে, আমরা এখন সেই ক্যাম্পটি দেখতে পাচ্ছি, এই ক্যাম্পে মাত্র 8 জন সৈন্য ছিল। এক্ষেত্রে আমরা মৌলিক কথাটা আগে বলে নিতে চাই যে দেখুন, কোয়ান্টিটি এবং কোয়ালিটি, সংখ্যা এবং গুণগত মান দুটি কিন্তু ভিন্ন জিনিস। আপনি যদি গরু, ছাগল, গাধা, ঘোড়া, খচ্চর এবং মানুষ সবকিছুকে এক পাল্লায় মাপেন, তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন। সেই ভুলটি ভারত করেছিল 2001 সালের 18 এপ্রিল এই বড়াইবাড়ি সীমান্তে। সেখানে যেটি হয়েছিল, তারা
3 শতাধিক বিএসএফ সৈন্য নিয়ে এসেছিল বাংলাদেশের এই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পটি দখল করার জন্য এবং বড়াইবাড়ি গ্রামটি দখল করার জন্য। এবং এরপরের ইতিহাস তো আসলে মোটামুটি সবারই জানা রয়েছে। ইতিহাস কি ছিল সেটা যদি আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু ইতিহাস বলে দিচ্ছে। এবং যারা ভারতীয় মিডিয়াতে, যারা মিডিয়ার স্টুডিওকে আমি যদি বলি যে যাত্রাপালার মঞ্চে পরিণত করেছে, এবং যারা সেখানে সংবাদ উপস্থাপনের পরিবর্তে সার্কাস দেখানো, বানরের মতো লাফালাফি করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে, আপনি দেখবেন তারা কিন্তু বিভিন্ন ছবি নিয়ে খুব তুল কালাম করছে, কিন্তু এই ধরনের ছবি আপনি কিন্তু কোনোদিন সেখানে দেখবেন না। কারণ এখানে কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটির পার্থক্যটি সেদিন হাতে নাতে ধরা পড়েছিল। ভারতের আরেকটা বিষয়, আমরা তো 8 জন জওয়ানের সাহসিকতার ইতিহাস জানি, 8 জনের পিছনে একজন কৃষকের ইতিহাস ছিল যে ভারতীয় বিএসএফ কে ধোঁকা দিয়ে তথ্যটা বিডিআর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আমরা যদি একেবারে সংক্ষেপে সেই কৃষকের ইতিহাসটা হয়তো অনেকে না জেনে থাকতে পারেন যে ফজরের সময় আসলে সেই কৃষক যখন তার ক্ষেতে চাষ করতে গিয়েছিলেন তখন তিনি দেখতে পেয়েছেন যে 3 শতাধিক বিএসএফ সৈন্য সেখানে রয়েছে এবং তারা তাকে হিন্দিতে প্রশ্ন করছিল যে বিডিআর ক্যাম্পটি কোথায়। তো তখন সে বুঝতে পেরেছে যে তারা আসলে ক্যাম্প দখল করতে এসেছে। তখন সেই কৃষক যে সাহসিকতা দেখিয়েছেন, তিনি ভুয়া বা ভুল একটি ঠিকানা বলে দিয়েছেন যে ওই যে ওদিকে হচ্ছে আপনার বিডিআর ক্যাম্প। তো প্রশিক্ষিত গোয়েন্দার কাজ, সাধারণ কৃষক। তো তিনি একদিকে ভুয়া ঠিকানা দেখিয়ে তিনি সাথে সাথে বিডিআর ক্যাম্পে গিয়ে সংবাদটি জানিয়ে দিয়েছেন। এবং বিডিআর এর যারা সদস্য মাত্র 8 জন, তারা ক্যাম্প ছেড়ে চারদিকে পজিশন নিয়ে চতুর্দিক থেকে এমন ভাবে ওত পেতেছিল যে বিএসএফ সৈন্যরা যখন বিডিআর এর আসল ক্যাম্পের খোঁজ পেয়েছে এবং সেই ক্যাম্প পর্যন্ত গিয়েছে, তখন হঠাৎ করে চারদিক থেকে আসলে বিডিআর এর মাত্র 8 জন সৈন্য চারদিক থেকে, আমি আবারও বলছি, বিভিন্ন দিক থেকে এমন ভাবে পজিশন নিয়ে ফায়ার করেছে যে বিএসএফ সৈন্যরা মনে করেছে যে বিডিআর এর সংখ্যা তাদের চাইতেও বহুগুণ বেশি। এবং সেই ইতিহাস 16টা লাশের কথা আমরা জানি, এই 16টা লাশ কিন্তু বাংলাদেশের সীমান্তে ওরা ফেলে গিয়েছে, যেগুলো আমাদের হাতে এসেছে এবং বাস দিয়ে কোনটাকে আমরা সেই ছবিটা আরেকবার একটু দেখতে চাই, যেহেতু তারা দেখাবে না সেই ছবিটা আসলে আমাদের আরেকবার একটু দেখানো উচিত। ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার সফরে কি কি হয়েছে, তিনি দেশে কি বলেছেন, তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন, নানা আলোচনা আমাদের চলছে। সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি, কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল। আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি, কথাটা শুনেছি, এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে। সেটা হলো তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একটা বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনাপ্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার প্রোটোকল বা যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে বৈঠকটা লুকিয়েছেন, দুই পক্ষই লুকিয়েছেন, এবং সেটা গোপনে হয়েছে। যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে, সেটা নিয়ে কৌতূহল আছে, প্রশ্ন আছে, এবং জরুরি কথা আশঙ্কা আছে। তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এইরকম কিছু কি হয়েছে, কতটা নিশ্চিত, বা এটাকে আমরা কিভাবে দেখব। এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা। এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা। সেই জনতার চোখে যা লিখেছে আগে পড়ি, তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেগুনবাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং কালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে ভারতীয় সচিব। ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে গেলেন, তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি। 4-5 মিনিটে যমুনায় ঢুকলেন। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কখনটা কোথায় কি বৈঠক করলেন, বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি, কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার 2 সফর সঙ্গী। ওয়াকিবহাল সূত্র বলছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকাম বৈঠকটি হয় তার। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাই কমিশনে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন। আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্মড হয়েছে, এরকম একটা কথা বলছে। যেটুকু জানা গেছে, সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভেবেছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব। তাহলে কথাগুলো এইরকম যে সেনাপ্রধানের সাথে তার বাসভবনে, এই রিপোর্ট যা বলছে, তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে, সেটা 1 ঘন্টা ব্যাপী হয়েছে, এবং তার সফর সঙ্গীরাও তার সাথে ছিলেন, এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন। সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব, কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে, বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে। সুতরাং প্রশ্ন অনেকগুলো, তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন? তাতে প্রশ্ন আসে, এটা কি লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনাপ্রধানও এমনকি মনে করেছেন?
তাহলে আরো প্রশ্ন আছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি যথেষ্ট বা এতটাই ইনএফিশিয়েন্ট যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না, তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে পারবে? এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে। আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে, তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল। আর ইনফর্মাল বৈঠক হওয়ার আসলে কোনো কথাই না। বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন, এটা কেন হবে? তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন, মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে, উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন। এটাও একটা সদিচ্ছার জেস্চার, সবই তো ঠিক আছে। সেনাপ্রধান কেন? এবং এই কথাটা করা হয়েছে। আমি আবারও বলছি, এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনকতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা নিয়ে আলোচনাই করতাম। এই আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিসফাস শুনেছি, আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন। এবং আমি বহু সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলো কাছে গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না। যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে, এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে এভাবে করা হয়নি যে এটা হয়েছেই, এটা ঘটেছেই, কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার। তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো, যদি হয়ে থাকে, ভালো বলছি যদি হয়ে থাকে, তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে, যেখানে ধারণা করা হলো যে তথ্যটা যাবে না। আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে গার্মেন্টে, বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা, আনসাররা, কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি। হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন, এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন, কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি? উত্তর হলো পাইনি। তাই যদি হয়ে থাকে, আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো। আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনাপ্রধানের রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। এই প্রশ্ন অস্বাভাবিক না। এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকারে রয়টার্সের সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন, সেটা নিয়ে আলোচনা করেছি আমরা কিছু, কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম, সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন, টেনিউরের মতো দেখাচ্ছেন যে সরকার কতদিন থাকবে, নির্বাচন টাইম লাইন কবে, 1.5 বছর বা 18 মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান। এই আলাপগুলো তো আসলে প্রশ্ন তৈরি করে। তাহলে কি এই সরকারের সাথে প্যারালাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন? আমরা এটা দেখতে চাই না। আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাসও করি এখনো, সেটা হচ্ছে এটা 11 সরকারের মতো না। 11 সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল, যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র। এই সরকার তা না, এবং এখন পর্যন্ত আসলেই তা না।